কালো জাদু যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আপনি এই মুভি না দেখলে বিলিভই করবেন না। যদি আপনি আপনার অতীতের কোনো ভুল বা দেনা পাওনার হিসেব তা যতই ক্ষুদ্র হোক না কেন সেটি না মেটান, তবে সেই সমস্যা বা অশুভ শক্তি সম্পূর্ণভাবে আপনার জীবন থেকে সরে যায় না। এটি এক ভয়ঙ্কর রূপ হয়ে আপনার কাছে ফিরে আসবেই। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভাশ লেভেল 2 এর এক্সপ্লেনেশন শুরু করা যাক। What's up for the boy? Drop the beat now. মুভির শুরুতে দেখা যায় জেএন হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলে যাওয়ার জন্য সকাল সকাল রেডি হচ্ছে মেয়েরা। তাদের গার্জিয়ান নিশ্চিন্তায় তাদের মেয়েদেরকে স্কুলে রেখে যাচ্ছে। সব কিছু ঠিকমতো চলছিল মনে হচ্ছিল। এটি আর একটি স্কুলের মতোই, স্বাভাবিক স্কুলের মতোই। এরপর লাঞ্চ ব্রেকের সময় সব ছাত্রী একসাথে খেতে বসে, আনন্দের সাথে যার যার খাবার খেতে থাকে। সবই ঠিক চলছিল, কিন্তু হঠাৎ সবাই চুপ হয়ে যায়। পুরো ক্যান্টিনে পিন ড্রপ সাইলেন্স, যেটি খেয়াল করে সেখানে কাজে থাকা মহিলারা, সেখানের মেয়েরা অনেক ভয় ও আতঙ্কের সাথে প্রতিটি নিঃশ্বাস নিতেছিল। তখনই সেখানে আসে এক অচেনা মানুষ, স্কুলে ঢুকে এবং মেয়েদের মন নিয়ন্ত্রণ করতে শুরু করে। সেখানে থাকা 10 জন মেয়েকে সে উঠতে বলে। অন্যদিকে শিক্ষক ক্লাসে ঢুকে দেখে কোনো মেয়ে নেই। তখনই পিছন দিয়ে কিছু একটা পড়তে দেখে। সে জানালা দিয়ে দেখে, ভয়ে দৌড় দিয়ে বেরিয়ে যায় ক্লাস থেকে। সে গিয়ে দেখে একটি মেয়ে নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং মেয়েটি মারা গেলে শিক্ষক চিৎকার দিয়ে ওঠে। তার আওয়াজ শুনে সিকিউরিটি গার্ড দেখে একদম ওপরে আরও 9 জন মেয়ে লাফ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সিকিউরিটি গার্ড দৌড়ে গিয়ে প্রধান শিক্ষিকাকে ব্যাপারটি জানায়। সে এসে দেখে একজন মেয়ে মারা গিয়েছে, আরও কয়েকজন ওপরে। মেয়েদেরকে সেখান থেকে সরে যেতে বলে। মেয়েরা বলে, প্লিজ ম্যাম, আমাদেরকে বাঁচান। ম্যাম ও সিকিউরিটি গার্ড মিলে মেয়েদের বাঁচাতে ছাদে গিয়ে পৌঁছায়। কিন্তু তারা কাছে যাওয়া মাত্র মেয়েরা বলে ওঠে, আমাদের কাছে আসবেন না, না হলে আঙ্কেল রেগে যাবেন। দয়া করে আমাদের 3টা বাজার আগেই বাঁচান প্লিজ। ম্যাম তাদের এই কথা শুনে ভয়ে ও টেনশনে কান্না করতে থাকে। সে কিছুতেই বুঝতে পারছে না মেয়েরা কোন আঙ্কেলের কথা বলছে, আর কেন তারা মরার জন্য ছাদে উঠেছে, কিংবা 3টা বাজলে কি ঘটবে। সিকিউরিটি গার্ড একজন মেয়েকে বাঁচাতে গেলে মেয়েটি নিজেই নিচে পড়ে মারা যায়। আর একজন মেয়েও ভয়ে তার কাছাকাছি দাঁড়িয়ে থেকেই লাফ দেয়। এটা দেখে ম্যাম হতবম্ব হয়ে সিকিউরিটিকে মারতে থাক এবং ভেঙে পড়ে কান্নায়। এরপর ঠিক 3টা বাজতেই ছাদে থাকা বাকি প্রতিটি মেয়ে একে একে নিচে পড়ে গিয়ে মারা যায়। অন্যদিকে দেখা যায় অথর্ব এখনও মানসিকভাবে ভীষণ ভেঙে পড়া একজন বাবা। আগের সেই ঘটনার 12 বছর পেরিয়ে গেছে। সে তার মেয়ে আইরিয়াকে হাসি মুখে বড় করার চেষ্টা করলেও মেয়েটি এখনও মানসিকভাবে বন্দী। সে গত 12 বছর ধরে একটাও কথা বলে না, কারণ সেই অশুভ শক্তি এখনও তার ভেতরে লুকিয়ে আছে। একদিন অর্থব বাজারে গিয়ে খাবার কিনতে গেলে টিভিতে দেখে আগের ঘটনার মতোই একটি খবর। অথর্ব খবরটা দেখে ভয় পেয়ে দৌড়ে বেরিয়ে যায়। সে বাসায় ফিরে প্রতাপকে জিজ্ঞেস করে, তোর মতো এই বশীকরণ, হিপনোসিসের জ্ঞান আর কয়জনের আছে? প্রতাপ তার দিকে তাকিয়ে কেবল একবার রহস্যময়ভাবে হাসে। প্রতাপই সেই ব্যক্তি যে 12 বছর আগে আইরিয়াকে বশ করেছিল, আর এখনও পর্যন্ত সে আইরিয়ার উপর তার নিয়ন্ত্রণ ধরে রেখেছে। প্রতাপের বশ থেকে তার মেয়েকে বাঁচানোর জন্য প্রতাপের জিহ্বা কেটে ফেলেছিল অর্থব, আর তার মেয়ে যতদিন প্রতাপের বশ থেকে মুক্তি পাবে না ততদিনই অর্থব তাকে এভাবেই লুকিয়ে রাখে। অন্যদিকে স্কুলে পুলিশ ও গার্জিয়ানদের ভিড় জমে উঠেছে। বাকি মেয়েরা এখনও স্কুলে থাকে। পুলিশ মেয়েদের বলে, তোমরা ভয় পেও না, আমরা রয়েছি। একজন মেয়ে সিনিয়র অফিসারের কাছে কিছু বলতে যায়। সেখানে থাকা আরেকজন শিক্ষিকা কিছু দেখে, কিন্তু সেটি পরে জানা যাবে। মেয়েটি পুলিশের কাছে বলেন, আপনি দ্রুত প্রতাপ অঙ্কেলকে খুঁজে বের করুন, নতুবা পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। এটি বলে মেয়েটি অন্যদের বলে, আমি প্রথম মেসেজ পাঠিয়ে দিয়েছি, এখন তোমরা শুরু করে দাও। এরপর সেখানে থাকা অর্ধেক মেয়েই অচেনা রকম পাগল হয়ে যায়। তারা সব ভাঙচুর করে সামনে এগোতে শুরু করে। তারা পুলিশ ও তাদের বাবা মারাই যেন বহু মানুষকে আক্রমণ করছে। রাস্তায় যাকে পাওয়া যাচ্ছে সবার ওপর ঝাঁপিয়ে পড়ে আহত ও নিহত করছে, কাউকেই ছাড়ছে না। শহরে এমন ভয়াবহ পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি। এক মুহূর্তে মেয়েরা শহরটাকে আতঙ্কে ঢেকে দেয়। অন্যদিকে অর্থব চিন্তা করে একটি পরিকল্পনা করে এবং সেই স্কুলে পৌঁছায়। সে জানে প্রতাপ অঙ্কেল কোথায়, সে তার কাছে রয়েছে। পুলিশ বলে, তাহলে তাকে এনে দাও।
অর্থব উত্তর দেয়, তার আগে আমাকে জানতে হবে সে কিভাবে এই কাজগুলো করছে। অর্থব আরও বলে, এই কাজ হচ্ছে বশীকরণ। সে এখানে থাকা সকল মেয়েকে বশ করে নিয়েছে। সে নিজেই এক রাক্ষস, কারণ সে মেয়েদের কান্নার আওয়াজ শুনতে ভালোবাসে। তার কথা মতো মেয়েরা চলবে। আমি কিংবা তুমি কেউই এটি আটকাতে পারবো না যদি সে না চায়। সামনে আরও ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে, যা তোমাদের কল্পনারও বাইরে। সে আমাদের মধ্যেই আছে, বসে বসে মজা নিচ্ছে। তখন দেখা যায় সেই শিক্ষিকা যা দেখেছিল, সে মেয়েদের কাছে গেলে মেয়েরা রাগ করে তাকিয়ে থাকে। সেখানে এক ব্যক্তি বসে থাকে। অর্থব চারিদিকে তাকিয়ে দেখে সেই লোকটি তার দিকে হাসছে এবং বলে, আমি সেই রাক্ষস। এরপর সে একটি মেয়েকে বলে, তোমার কাছে যদি কেউ আসে তো নিজেই নিজেকে বারবার ছুরি দিয়ে আঘাত করে নিজেকে কেটে ফেলো। মেয়েটি তার কথা মতো সেটি করেই নেয়। সেখানে থাকা পুলিশ অফিসার বন্দুক তুলতে গেলে আরেকটি মেয়ে ছুরিকাঘাতে তাকে আহত করে। রাজনাথ অর্থবকে বলে, তোমার সাথে আমার কথা আছে, তাই আগে এই জায়গাটি শান্ত করা প্রয়োজন। তিনি মেয়েদের জিজ্ঞেস করে, তাদের মধ্যে কেউ কি বন্দুক চালাতে পারে? একজন মেয়ে বলে, আমি পারি। রাজনাথ মেয়েটিকে নির্দেশ দেয়, এখানে থাকা মা বাবাদের বলো এখনই চলে যেতে, না গেলে তুমি গুলি চালিয়ে দিবে। শুরুটা হবে তোমার নিজের মা বাবা দিয়ে। মেয়েটি তার বাবা মাকে যেতে বলে, তারা না গেলে সে তাদের গুলি করে মেরে ফেলে। এভাবে কয়েকজনকে নিহত করা হয়। এরপর সে মেয়েটিকে বলে, এখানের যেসব মেয়েদের বাবা মা বেরিয়ে না যাবে তাদের সামনে তাদের মেয়েদেরকে মেরে ফেলো। গার্ডিয়ানরা তাদের মেয়েদের কথা চিন্তা করে সেখান থেকে বেরিয়ে যায়। রাজনাথ জিজ্ঞাসা করে, তার বড় ভাই কোথায়? অর্থব বলে, বলবো না তোকে, এই মেয়েরা আমার কিছুই না, তাদের সবাইকে আমার সামনে মেরে ফেললেও আমি তোকে প্রতাপ কোথায় সেটা বলবো না। তাকে আমি বেঁধে রেখেছি কুকুরের মতো। 12 বছর ধরে তাকে আমি অসহ্য যন্ত্রণা দিয়ে আসছি এবং তাকে আধমরা করে রেখেছি। তুই কি মনে করিস না এই মেয়েদের জন্য আমার অনেক কষ্ট হচ্ছে? এই মেয়েদের গার্ডিয়ানদের তুই বলবি প্রতাপ কোথায় আছে, না জানালে তাদের মেয়েদেরকে তুই মেরে ফেলবি। এরপর তারা আমার কাছে এসে প্রতাপ কোথায় জানতে চাইবে, কিন্তু আমি বলবো না প্রতাপ কোথায়, কারণ ভিতর থেকেই আমার মেয়ের সঙ্গে আমিও মরে গেছি। তখন একটি মেয়ে হাঁচি দিয়ে ওঠে। সে রেগে মেয়েটিকে বলে, নিঃশ্বাস নেওয়া বন্ধ কর। মেয়েটি তার কথা মতো নিঃশ্বাস নিতে না পেরে আস্তে আস্তে মেরে যায়। রাজনাথ চিন্তায় পড়ে যায়। সে বলে, সে কোথায় আছে বলবি, আমি মেয়েদেরকে ছাড়ব। অর্থব বলে, আমি বলবো, কিন্তু আমার একটি শর্ত আছে। সেটি হলো আমার মেয়েকে প্রতাপের বশীকরণ থেকে মুক্ত করতে হবে। রাজনাথ রেগে বলে, তোর মতো মানুষ আমার কাছে শর্ত রাখতে পারে না। অর্থব জবাব দেয়, তাহলে আমি বলবো না প্রতাপ কোথায়। এটা বলে চলে যাওয়া ধরলে রাজনাথ তাকে থামায়। এরপর স্কুলের প্রিন্সিপালকে ডাকা হয়। রাজনাথ বলে, আমরা এখন বের হব, তাই স্কুলের আশেপাশে যত মানুষ আছে তাদেরকে একটি ক্লাসরুমে আটকে রাখুন। কাউকে যাতে আমি না দেখতে পাই সেজন্য আমাকে 2টি স্কুল বাসের ব্যবস্থা করে দাও। তার কথা মতো 2টি বাসের ব্যবস্থা করা হয় এবং মেয়েদের নিয়ে তারা অর্থবের বাসায় রওনা দেয়। যাওয়ার পথে এক মেয়েকে বাসে উঠতে ডাকা হয়, কিন্তু রাজনাথ কাশি দিয়ে তাকে বারবার ডেকে বললেও মেয়েটি বাসে ওঠে না, বরং দৌড়ে পালায়। অর্থব তা খেয়াল করে। এরপর অর্থব রাজনাথকে প্রশ্ন করে, এত মেয়েকে বশীকরণ করার কি উদ্দেশ্য তোমার? রাজনাথ বলে, এটি তুই 12 বছরেও বুঝতে পারনি? তারপর সে একটি মেয়েকে বলে গাড়ি থেকে লাফ দিতে। মেয়েটি লাফ দিয়ে পড়ে যায়। রাজনাথ বলে, এই শিক্ষা আমি আমার বড় ভাই থেকে শিখেছে, ইশারায় যে কাউকে নাচানো সম্ভব। অবশেষে অর্থবের বাসায় পৌঁছায়। সে কিছু মেয়েদের বাহিরে সিকিউরিটি হিসাবে থাকতে বলে এবং বাকিদের নিয়ে ভিতরে ঢুকে। অর্থ বলে, আগে আমার মেয়েকে ঠিক করতে হবে। রাজনাথ বলে, না, আগে আমার ভাইকে দেখব, তারপর তোর মেয়েকে ঠিক করে দিব। এরপর অর্থব রাজনাথকে নিয়ে যায় তার ভাইয়ের কাছে। তার ভাইকে দেখে পাগলের মতো করতে থাকে রাজনাথ। অর্থ বলে, দেখেছিস তো, তোর ভাই বেঁচে আছে, এখন আমার মেয়েকে বশীকরণ থেকে বের করে দে। রাজনাথ বলে, আমি চাইলেই এখন মেয়েদের সাহায্য নিয়ে তোকে মেরে ভাইকে নিয়ে বের হয়ে যেতে পারি, কিন্তু না, আমার তোর অ্যাটিটিউড পছন্দ হয়েছে, যা তোর মেয়েকে নিয়ে আয় এখানে। অর্থব গিয়ে তার মেয়েকে নিয়ে আসে। রাজনাথ বলে, তোর পরিবারকেই পুরো বশীকরণ করতে গিয়েছিল, শুধু তোর মেয়ের ওপরই সেটা কাজ করেছে? তোর পরিবার কি ভাইয়ের কাছ থেকে কিছু নিয়েছিল? অর্থব বলে, না, আমার ছেলে আর বউ কেউই বেঁচে নেই। রাজনাথ বলে, তাহলে তুই বা তোর মেয়ে কিছু নিয়েছিলি?
অর্থব বলে, না, আমার মেয়েও কিছু নেয়নি। তখন অর্থবের মনে পড়ে 12 বছর আগে তার এক কাপ চায়ের দাম 10 টাকা প্রতাপ দিয়েছিল। রাজনাথ বলে, তাহলে সেই 10 টাকা ভাইকে দে আর তোর মেয়েকে বশীকরণ থেকে মুক্ত করে নে। অর্থব 10 টাকা আনে এবং রাজনাথের কথা মতো প্রতাপকে বসায়। তারপর 10 টাকা তার হাতে দেয়, কিন্তু কোনো কারণে প্রতাপ টাকা নিতে চায় না। অর্থব তার হাতে জোর করে 10 টাকা দিয়ে উঠে রাজনাথকে জানায় সে টাকা দিয়ে দিয়েছে। রাজনাথ বলে, তোর মেয়ে এখন বশীকরণ থেকে মুক্ত, এবার যা গিয়ে তাকে ডাক, নিজের মন থেকে ডাকো, তাহলেই সে সাড়া দেবে। অর্থব তার মেয়েকে ধরে কাঁদতে কাঁদতে ডাকতে থাকে। অবশেষে 12 বছর পর কবর থেকে আস্তে আস্তে বেরোতে থাকে আরজা। অর্থব তার মুখে বাবা ডাক শুনে কেঁদে ফেলে। আরজা আর অর্থব দুজনেই কান্নায় ভেঙে পড়ে। এক পর্যায়ে আরজা প্রতাপকে দেখে রেগে চিৎকার করতে থাকে, যা দেখতে খুব ভয়ঙ্কর ছিল। অর্থব মেয়েকে সরিয়ে নিয়ে থামায়। অন্যদিকে রাজনাথ জানতে পারে তার ভাইয়ের জিহ্বা কেটে দিয়েছে। সে রেগে যায়, সে গিয়ে অর্থবকে মারতে থাকে এবং তার মেয়েকে ফেলে দেয়। রাজনাথ বলে, আমি তোর মেয়েকে যেতে দিতে চেয়েছিলাম, কিন্তু তুই আমার ভাইয়ের জিহ্বা কেটে দিয়েছ। আমি 10 বছর অপেক্ষা করেছিলাম ভাইয়ের জন্য। ভেবেছিলাম যেদিন তাকে পাবো সেদিন তার কাছ থেকে বাকি মন্ত্র শিখে নেব, কিন্তু এখন সে আমার কোনো কাজের না। সে অর্থবের মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন অর্থব তার পরিকল্পনা অনুযায়ী পুরো ফার্ম হাউসে লাউডস্পিকার চালিয়ে দেয়, যাতে কোনো মেয়ে রাজনাথের কথা শুনে হিপনোটাইজ না হয়। এরপর অর্থব রাজনাথকে অজ্ঞান করে ফেলে। শেষে অর্থব প্লায়ার্স দিয়ে রাজনাথের জিহ্বা ছিঁড়ে ফেলে। পরদিন প্রিন্সিপাল এবং সেই পুলিশ অফিসার অর্থবের বাসায় আসে। অর্থব জানায় সে তার ফার্ম হাউসে প্রতাপ আর রাজনাথ দুজনকেই বন্দি করে রেখেছে। কাউকে মেরে ফেলার ইচ্ছা তার নেই। সে চায় তারা আজীবন যন্ত্রণায় বেঁচে থাকুক। আরজা এখন মুক্ত, কিন্তু তার মুখে নীরবতা, যেন এই ভয়ঙ্কর যুদ্ধের ক্ষত কোনোদিনই পূরণ হবে না। এভাবেই শেষ হয় ভয়ঙ্কর সাইকোলজিক্যাল থ্রিলার মুভি ভাশ লেভেল 2। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কমেন্টে জানান আপনার কাছে আমার এক্সপ্লেনেশন কেমন লাগলো। আর কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান সেটিও নিচে কমেন্টে লিখে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন।